এ যে অংশটা বাকি ছিল সেটা হচ্ছে কঠিন পদার্থের তড়িৎ ধর্ম, ইলেকট্রিক্যাল প্রপার্টি অফ সলিড। আচ্ছা, তড়িৎ পরিবহন ক্ষমতা অনুযায়ী কঠিন পদার্থকে প্রধানত তিনটে ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় পরিবাহী বা কন্ডাক্টার্স, একটাকে বলা হয় অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর, আর একটাকে বলা হয় অন্তরক অন্তরক বা ইনসুলেটর। আর এইগুলো কি ব্যাপারটা আমরা কিন্তু কম বেশি সবাই জানি। পরিবাহী কাদের বলা হয়? দেখো, যে সকল পদার্থ খুব সহজে তড়িৎ পরিবহন করতে পারে তাদেরকে বলা হয় পরিবাহী। যেমন প্রায় সব ধাতুগুলোই তড়িৎ খুব ভালো পরিবহন করতে পারে, তাই এদেরকে বলা হয় কন্ডাক্টার্স বা পরিবাহী। আচ্ছা, আরো জানি যে ধাতুগুলোর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, সেই মুক্ত ইলেকট্রনগুলো এই তড়িৎ পরিবহনের জন্য দায়ী, তাই এই পরিবাহীগুলোকে ইলেকট্রনিক কন্ডাক্টরও বলা হয়। যেহেতু ইলেকট্রন তড়িৎ পরিবহনের জন্য দায়ী, তাই এদেরকে বলা হয় ইলেকট্রনিক কন্ডাক্টর। ইলেকট্রনিক কন্ডাক্টর। তাহলে ধাতুগুলো খুব ভালো তড়িৎ পরিবহন করে, ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহনের জন্য দায়ী হয়। আর কি, এদের পরিবাহিতার মান যদি বলি, সেই পরিবাহিতার মান 10⁸ ওহম ইনভার্স মিটার ইনভার্স, এটা একক, কন্ডাক্টেন্সের একক। আচ্ছা, অন্তরক পদার্থ কাদের বলা হয়? যেমন পরিবাহী বলা হয় যাদের মধ্যে দিয়ে খুব সহজে তড়িৎ পরিবহন হয়, অন্তরক হচ্ছে ঠিক উল্টোটা, যাদের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হয় না, তড়িৎ পরিবাহিত হয় না যেসব পদার্থ, বা প্রায় যে সকল পদার্থ তড়িৎ পরিবহনে অক্ষম, তাদেরকে বলা হয় ইনসুলেটর বা অন্তরক। এটা কি ধরনের পদার্থ? সাধারণত কাঠ, প্লাস্টিক বা রাবার, এই জাতীয় পদার্থ। রাবার এই জাতীয় পদার্থ। আচ্ছা, এখানে কোনো মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে না, আর এদের পরিবাহিতার মান খুব কম হয়। এদের পরিবাহিতার মান হচ্ছে 10⁻, লিখে দিই, পরিবাহিতার মান 10⁻⁻20। মানে কত কম, বুঝতে পারছো? -20 ওহম ইনভার্স মিটার ইনভার্স। আচ্ছা, ধাতু বা পরিবাহী আর অন্তরক পদার্থের মাঝামাঝি একটা পদার্থ আছে, যারা ধাতুর মতো খুব ভালো তড়িৎ পরিবহনও করে না, আবার অন্তরকের মতো বা ইনসুলেটরের মতো তড়িৎ পরিবহনে অক্ষমও নয়, মাঝামাঝি তড়িৎ পরিবাহিতা দেখায়, তাদের বলা হয় অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর। এরকম কিছু ধাতু আছে যাদের অর্ধ পরিবাহী বলা হয়, যেমন জার্মেনিয়াম, সিলিকন, এদেরকে অর্ধ পরিবাহী বলি। আর কিছু যৌগ আছে যেমন আয়রনের অক্সাইড FeO, ক্রোমিয়ামের অক্সাইড Cr2O3, এরকম আরো আছে ইত্যাদি, হচ্ছে অর্ধ পরিবাহী। এরা ধাতুর মতো খুব ভালো তড়িৎ পরিবহনও করে না, আবার অন্তরকের মতো একবারে তড়িৎ বাহিতা অক্ষমও নয়, মাঝামাঝি একটা তড়িৎ পরিবাহিতা দেখায়। যেমন এদের তড়িৎ পরিবাহিতার মান 10⁻⁻7 থেকে 10⁻⁴ ওহম ইনভার্স মিটার ইনভার্স। তাহলে এই তিন ধরনের পরিবাহিতা দেখা যায় কঠিন পদার্থের ক্ষেত্রে। একটা হচ্ছে পরিবাহী বা কন্ডাক্টার্স, একটা অন্তরক বা ইনসুলেটর, আর অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর। আচ্ছা, এই যে ধাতু, অধাতু বা অন্তরক পদার্থ যাই বলো, অর্ধ পরিবাহী, এদের যে পরিবাহিতা, কি ক্রিয়া কৌশলের মাধ্যমে পরিবাহিতাগুলো দেখায় বা কি মেকানিজমের মাধ্যমে পরিবাহিতা দেখায়, এই মানে এর ওপর একটা থিওরি আছে। সেই থিওরিটার নাম হচ্ছে ব্যান্ড থিওরি, BAND, ব্যান্ড থিওরি, যাকে বাংলায় পটি বা ব্যান্ড তত্ত্ব বলে।
এই তত্ত্ব বা এই থিওরি অনুযায়ী তুমি এই পরিবাহী, অন্তরক আর অর্ধ পরিবাহিতার ঘটনাটাকে ব্যাখ্যা দেব, মানে আমরা ব্যাখ্যা করব এইখানটায় ব্যান্ড থিওরির সাহায্যে। ব্যান্ড থিওরি জানার আগে আমরা একটা আর থিওরির কথা বলি, সেটা হচ্ছে মলিকুলার অরবাইটাল থিওরি। মলিকুলার অরবাইটাল থিওরি ক্লাস 11-এ কেমিক্যাল বন্ডিং এ পড়েছো তোমরা। মলিকুলার অরবাইটাল থিওরিতে কি বলা হয়েছে, মেন জায়গাটা বলছি, যে যদি কোনো পারমাণবিক কক্ষক মলিকিউল তৈরি করতে, অর্থাৎ আণবিক কক্ষক তৈরি করে, তাহলে কিভাবে সেই কক্ষকগুলো গঠিত হবে সেই নিয়ে একটা থিওরি। যেমন একটা এক্সাম্পল আমি হাইড্রোজেন দিয়েই দেখাচ্ছি, ক্লাস 11-এ হাইড্রোজেন দিয়েই বলেছিলাম। একটা হাইড্রোজেন পরমাণু আর একটা হাইড্রোজেন পরমাণুর সাথে যখন যুক্ত হয় তখন সেটা কি তৈরি করে, H2 অণু তৈরি করে। তাহলে এই অণু যে তৈরি হলো, সেই অণু তৈরির ব্যাখ্যা মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে দেওয়া হয়েছিল। যেমন ভেবে নাও হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে, সেটা হচ্ছে 1s অরবিটালে 1s1। এবার ধরো একটা হাইড্রোজেন পরমাণু আর একটা হাইড্রোজেন পরমাণু, এটা 1s কক্ষক, এটা 1s কক্ষক, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, আর এটা ভেবে নাও শক্তির এইদিকে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই দুটো পারমাণবিক কক্ষক যখন আণবিক কক্ষক গঠন করে বা আণবিক কক্ষক গঠনে অংশগ্রহণ করে, তাহলে মলিকুলার অরবিটাল থিওরি অনুযায়ী আমি বলেছিলাম যে যখন বা যতগুলো পারমাণবিক কক্ষক অংশগ্রহণ করবে ততগুলো আণবিক কক্ষক তৈরি হবে। তার মধ্যে একটা কক্ষকের শক্তি কম থাকবে, তার তুলনায় পারমাণবিক কক্ষকের তুলনায় কম থাকবে, আর একটা কক্ষকের শক্তি বেশি থাকবে, আণবিক আণবিক কক্ষকের শক্তি বেশি থাকবে তার তুলনায় পারমাণবিক কক্ষক তুলনায়। আর এটা জানি আমরা, যতটা শক্তি কমবে ততটা শক্তি বাড়বে। এই অরবাইটালটাকে, এই কক্ষকটাকে বলা হয় বন্ডিং অরবাইটাল বা বন্ডিং মলিকুলার অরবাইটাল, আর এটাকে বলা হয় অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। এর শক্তি কম হয়, এর শক্তি বেশি হয়। তাহলে দুটো পারমাণবিক কক্ষক যখন আণবিক কক্ষক গঠন করবে, একটা শক্তি বৃদ্ধি পায়, একটা শক্তি হ্রাস পায়। এই যার শক্তি বৃদ্ধি পায় তাকে বলা হয় অ্যান্টি বন্ডিং, যার শক্তি হ্রাস পায় তাকে বলা হয় বন্ডিং। এখন এই ইলেকট্রনগুলো যেমন আউবাউ নীতি অনুযায়ী ফিল আপ হয়, এখানেও ফিল আপ হবে। প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন কক্ষ ফিল আপ হবে, তারপর উচ্চ শক্তি সম্পন্ন কক্ষে ফিল আপ হবে। যেহেতু হাইড্রোজেনের দুটোই ইলেকট্রন আছে, তাই দুটো ইলেকট্রনই বন্ডিং অরবিটালে ফিল আপ হবে, আর এখানে একটা পেয়ার তৈরি হবে। এই নিয়ে আলোচনা আমরা করেছি আগে। তাহলে ধাতু বা পরিবাহী, এদের ক্ষেত্রে মলিকুলার অরবিটালটা কিরকম হবে একটু দেখে নেবো। যেমন একটা এক্সাম্পল বইতে দেওয়া আছে, সেটাই আলোচনা করছি, লিথিয়াম। তাহলে একটা লিথিয়াম ধাতুর পরমাণু আর একটা লিথিয়াম ধাতুর পরমাণুর সাথে যদি আণবিক কক্ষক গঠন করে তাহলে কিরকম দেখতে হবে, মানে এরা যুক্ত হয়ে যদি L2 তৈরি করে, সেই L2টার আণবিক কক্ষক গুলো কিরকম দেখতে হবে একটু দেখবো। আচ্ছা, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা জানি, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s1, অর্থাৎ প্রথম কক্ষে দুটো থাকে, দ্বিতীয় কক্ষে একটা থাকে। তাহলে দেখো এই ভেতরের যে অরবিটালটা আছে 1s2 অরবিটাল, সেটা আণবিক কক্ষক গঠনে অংশগ্রহণ করে না। আমরা ভালোই জানি যে এই অরবিটাল গুলোকে সিগমা কে কে বলা হয়। এগুলো নিয়ে আলোচনা আর করছি না আমি। তাহলে যে ভেতরের কক্ষটা আছে সেই কক্ষটা অংশগ্রহণ করে না, তাহলে কোন কক্ষটা অংশগ্রহণ করে, 2s অরবিটাল। তাও আমি এখানে যদি দেখাতে বলো তাহলে দেখাচ্ছি যে এনার্জি হয় না এইদিকে, তাহলে একটা 1s অরবিটাল লিথিয়ামের আর একটা 1s অরবিটাল, তারা একটা বন্ডিং অরবিটাল তৈরি করলো, একটা অ্যান্টি বন্ডিং অরবিটাল তৈরি করলো। এখানে তোমার দুটো ইলেকট্রন আছে, এখানেও দুটো ইলেকট্রন আছে, তাহলে চারটে ইলেকট্রন। আচ্ছা, এইটা ভেবে নাও 2s অরবিটাল,
নিশ্চয়ই 1s এর থেকে 2s এর শক্তি বেশি হবে, তাহলে আর একটা 2s অরবিটাল, তাহলে এইটা একটা বন্ডিং অরবিটাল তৈরি করবে, একটা অ্যান্টি বন্ডিং অরবিটাল তৈরি করবে। 1s এ একটা 2s এ একটা ইলেকট্রন, এখানে 2s এ একটা ইলেকট্রন যখন ফিল আপ হবে, তাহলে এইখানে প্রথমে বন্ডিং এ ফিল আপ হয়ে গেল, তারপরে অ্যান্টি বন্ডিং এ ফিল আপ হয়ে গেল, আর এখানে শুধু বন্ডিং এ ফিল আপ হবে, অ্যান্টি বন্ডিং এ কোনো অরবিটালে কোনো ইলেকট্রন ফিল আপ হবে না। তাহলে আমি বলতে পারি এটা যোজ্যতা কক্ষক, 2s টা হচ্ছে যোজ্যতা কক্ষক। এরকম ভাবে আমি যদি দুটো লিথিয়াম পরমাণুকে দেখাই তাহলে এরকম দেখতে হবে। এইভাবে যদি আমি অনেকগুলো লিথিয়াম পরমাণুকে পরপর যুক্ত করতে থাকি তাহলে কিরকম দেখতে হবে তাদের আণবিক কক্ষকগুলো বা মলিকুলার অরবিটাল গুলো একটু দেখা যাক। যেমন ভেবে না, প্রথমে দুটো লিথিয়াম পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে, বা একদম প্রথমে বলছি লিথিয়াম, শুধু লিথিয়াম আছে, তাহলে সেই লিথিয়ামের একটা অরবিটাল, আমি সেটা ভ্যালেন্স অরবিটালটা বলছি 2s, সেই 2s এ একটা ইলেকট্রন আছে। যখন লিথিয়াম 2 তৈরি হবে, Li2, তখন হয় না এটা তোমার পারমাণবিক কক্ষকের শক্তি এটা। তাহলে একটা বন্ডিং অরবিটাল হলো, তার এনার্জি এখানে দিলাম, একটা অ্যান্টি বন্ডিং অরবিটাল হলো, তার এনার্জি এখানে দিলাম, এখান থেকে যতটা কমলো ততটা বাড়লো। এটা হচ্ছে লিথিয়াম 2। আমি যদি আরো দুটো লিথিয়াম যুক্ত করি অর্থাৎ Li4 তৈরি করি, তাহলে কি হবে, কটা বন্ডিং হবে, দুটো বন্ডিং হবে, তাদের শক্তি এরকম ভাবে দেখালাম, আর দুটো অ্যান্টি বন্ডিং হবে, তাদের শক্তি এরকম ভাবে দেখালাম। এখানে দুটো ইলেকট্রন ফিল আপ হয়েছে প্রথমটাতে, এইখানে দুটো, এইখানে দুটো, নিশ্চয়ই অ্যান্টি বন্ডিং অরবিটাল গুলো ফাঁকা থাকবে, কারণ প্রত্যেকটা লিথিয়ামের শেষ কক্ষে একটা করে ইলেকট্রন আছে। ঠিক একই রকম ভাবে লিথিয়াম যদি 6 হয় তাহলে 3টে বন্ডিং অরবিটাল তৈরি হবে, আর 3টে অ্যান্টি বন্ডিং অরবিটাল তৈরি হবে। এরকম করে ডট ডট করে যদি আমি লিথিয়ামের n সংখ্যক পারমাণবিক কক্ষক নিই, তাহলে এবার দেখো যত কিন্তু লিথিয়াম যুক্ত করছি তত বন্ডিং অরবিটাল মধ্যে এনার্জির গ্যাপটা কমতে কমতে যাচ্ছে। দেখা যাচ্ছে যদি n সংখ্যক আমি লিথিয়াম পরমাণু নিয়ে নিই তাহলে এদের বন্ডিং গুলো এত কাছাকাছি চলে আসে যে এদের শক্তির পার্থক্য প্রায় নেই বললেই চলে, এরকম হয়ে যায়। তাও এই ছবি আঁকার জন্য বোঝাবার জন্য আমি একটু গ্যাপ দিয়েছি। প্রত্যেকটাতে ইলেকট্রন ফিল আপ হয়েছে, প্রত্যেকটা বন্ডিং ইলেকট্রন ফিল আপ হয়েছে। তাহলে n সংখ্যক যদি লিথিয়াম পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে বন্ডিং অরবিটাল আর অ্যান্টি বন্ডিং অরবিটাল তৈরি করে, তাহলে n সংখ্যক বন্ডিং অরবিটাল তৈরি হবে, n সংখ্যক অ্যান্টি বন্ডিং অরবিটাল তৈরি হবে। এবার দেখো এই বন্ডিং অরবিটাল গুলো এত কাছাকাছি চলে এসছে যে এদের শক্তির পার্থক্য প্রায় নেই। আর এইটাকে আমরা এইভাবেও কল্পনা করতে পারি যে এইটা যে অরবিটাল গুলো আছে তাদের ইলেকট্রন গুলো ফিল আপ হওয়ার ফলে বন্ডিং অরবিটাল অফ লিথিয়াম এরকম একটা পটি তৈরি করেছে, শক্তির পটি বা ব্যান্ড তৈরি করেছে, যেগুলো সব ইলেকট্রন দ্বারা পূর্ণ। আর ঠিক একই রকম ভাবে ওপরে যে অ্যান্টি বন্ডিংটা আছে সেই অ্যান্টি বন্ডিং অরবিটালটা ফাঁকা, এরকম দেখতে হয়ে গেছে। তাহলে লিথিয়ামের যে 2s কক্ষক ছিল সেই কক্ষকগুলো তো অর্ধপূর্ণ ইলেকট্রন ছিল, হাফ ফিল্ড ছিল, কিন্তু বন্ডিং অরবিটাল যখন লিথিয়ামে পেয়েছি সবগুলোই ইলেকট্রন দ্বারা ভর্তি, আর এদের এনার্জি গ্যাপ প্রায় নেই বললে এরকম একটা ব্যান্ড তৈরি হয়েছে যেটা ইলেকট্রন দ্বারা ফিল আপ হয়ে আছে। আচ্ছা, যেমন লিথিয়ামের 2s অরবিটাল আছে, লিথিয়ামের 2p অরবিটালও আছে, কিন্তু সেটা ফাঁকা। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s1, 2p আছে কিন্তু 0।
তাহলে এই ব্যান্ডটা যেটা ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ, যেটা এখানে একটাই ব্যান্ড, যেটা বন্ডিং আর অ্যান্টি বন্ডিং অরবিটাল নিয়ে তৈরি, একটাই ব্যান্ড, সেখানে ইলেকট্রন গুলোকে আমি লাল দিয়ে বোঝাচ্ছি। তাহলে এই যে ব্যান্ডটা তৈরি হয়েছে, এর উপরে আবার একটা ব্যান্ড আছে যেটা ফাঁকা, সেটা কি অরবিটাল দিয়ে তৈরি? 2p অরবিটাল দিয়ে তৈরি, লিথিয়ামের। আচ্ছা, এই যে ব্যান্ডটা তৈরি হয়েছে লিথিয়ামের ক্ষেত্রে, ম্যাগনেসিয়াম হলে ব্যাপারটা কিরকম হতো? ম্যাগনেসিয়ামের যদি এরকম Mg2 Mg4 Mg ডট ডট n পর্যন্ত যেতাম আমি, তাহলে একটা ব্যান্ড তৈরি হতো এখানেও, 1s2 2s2 2p6 3s2, অর্থাৎ এর যে যোজ্যতা কক্ষ সেটা 3s2, তাহলে দুটো ইলেকট্রন আছে। তাহলে এক্ষেত্রে যখন বন্ডিং অরবিটাল আর অ্যান্টি বন্ডিং অরবিটাল করতাম, দুটোতে ইলেকট্রন ফিল আপ হতো, অর্থাৎ একটা ম্যাগনেসিয়ামের দুটো ইলেকট্রন 3s এর, আর একটা ম্যাগনেসিয়ামের দুটো ইলেকট্রন 3s এর, তখন বন্ডিং আর অ্যান্টি বন্ডিং এ, অর্থাৎ আমি যদি 3s2 আর 3s2 দেখাই ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, তাহলে এখানেও ফিল আপ হবে, এখানেও ফিল আপ হবে, অর্থাৎ এক্ষেত্রে যে ব্যান্ডটা পাবো সেই ব্যান্ডটা কিন্তু পুরোটাই লাল থাকবে, মানে ইলেকট্রন বোঝাবার জন্য এই পুরো ব্যান্ডটাই কিন্তু ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ ভর্তি থাকবে। তাহলে এইটা লিথিয়ামের মলিকুলার অরবিটাল থেকে পটিটা আমি দেখিয়ে দিলাম। এই ধরনের যে পটিগুলো পাওয়া যায় তাদের নাম আছে, যেমন 3 ধরনের ব্যান্ড পাওয়া যায়। একটাকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স বা যোজক ব্যান্ড। আচ্ছা, আর একটাকে বলা হয় পরিবাহী ব্যান্ড, পরিবাহী ব্যান্ড বা কন্ডাক্টেন্স ব্যান্ড। দুটো ব্যান্ড পাওয়া যায়, একটাকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড, একটাকে বলা হয় কন্ডাক্টেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড কাকে বলা হয়? ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে ধাতুর সর্বনিম্ন, সর্বনিম্ন নয়, সর্বোচ্চ, সর্বোচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ বা সম্পূর্ণ ভর্তি আণবিক কক্ষক। ইলেকট্রন দ্বারা সর্বোচ্চ শক্তি সম্পন্ন, সর্বোচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ হতে পারে বা সম্পূর্ণ ভর্তি হতে পারে, তাকে ভ্যালেন্স ব্যান্ড বা যোজক ব্যান্ড বলা হয়। যেমন লিথিয়ামের ক্ষেত্রে এটা কোন কক্ষকটাকে বোঝাবো আমরা? লিথিয়ামের ক্ষেত্রে 2s অরবিটালটাকে আমরা বলতে পারি ভ্যালেন্স ব্যান্ড বা যোজক ব্যান্ড। আর পরিবাহী ব্যান্ড কাকে বলা হয়? জাস্ট ভ্যালেন্স ব্যান্ডের পরে যে ব্যান্ডটা থাকে বা যে কক্ষকটা থাকে, যেটাকে বলছি আমি সর্বনিম্ন, সর্বনিম্ন শক্তি সম্পন্ন, যেটি ইলেকট্রন থাকে না, যেটিতে ইলেকট্রন থাকে না, তাকে ভ্যালেন্স ব্যান্ড বলে, সেই কক্ষটাকে ভ্যালেন্স ব্যান্ড বলে। যেমন লিথিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন থাকে না কোনটাতে? 2p তে থাকে না, তাহলে 2p টা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, সরি কন্ডাক্টেন্স ব্যান্ড। তাহলে লিথিয়ামের ক্ষেত্রে 2s টা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, আর কন্ডাক্টেন্স ব্যান্ড কোনটা? 2p। আমি আরেকবার বলছি, যেগুলো ইলেকট্রন দ্বারা ফিল আপ হয়ে থাকে তাদের মধ্যে সব থেকে বেশি শক্তি যার আছে, যেমন লিথিয়ামের ক্ষেত্রে দুটো কক্ষক ইলেকট্রন দ্বারা ফিল আপ হচ্ছে, একটা হচ্ছে 1s, একটা হচ্ছে 2s। তাহলে 1s এ ইলেকট্রন আছে, 2s এও ইলেকট্রন আছে, কিন্তু যদি বলি 1s আর 2s এর মধ্যে কার শক্তি বেশি, তাহলে 2s এর শক্তি বেশি।
তাহলে বলা হচ্ছে সর্বোচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন দ্বারা পূর্ণ, আংশিক পূর্ণ হতে পারে বা সম্পূর্ণ হতে পারে, তাদেরকে বলবো ভ্যালেন্স ব্যান্ড। আর সর্বনিম্ন শক্তি সম্পন্ন বলা হচ্ছে যেটাতে ইলেকট্রন থাকে না, যেমন 2p অরবিটাল ইলেকট্রন থাকে না, এবার আছে 3s আছে, যদিও এর অস্তিত্ব এক্ষেত্রে আমরা কনসিডার করবো না লিথিয়ামকে, কিন্তু থাকতেই পারে, কিন্তু এগুলো ইলেকট্রন দ্বারা ফিল আপ নেই। তার মধ্যে সব থেকে নিম্ন শক্তি সম্পন্নকে 2p। তাহলে সব থেকে নিম্ন শক্তি সম্পন্ন যে কক্ষক ইলেকট্রন দ্বারা ভর্তি থাকে না তাকে বলা হয় কন্ডাক্টেন্স ব্যান্ড বা পরিবাহী ব্যান্ড। তার মানে কি, ভ্যালেন্স ব্যান্ডের ওপরেই থাকে কন্ডাক্টেন্স ব্যান্ড। আমি যদি ছবি আঁকি তাহলে ভেবে নাও একটা ব্যান্ড, অল্প একটু দেখাচ্ছি, পুরোটা দেখাচ্ছি না, আর এইটা ব্যান্ড। তাহলে নিচের ব্যান্ডটা কি বলবো আমরা? এই ব্যান্ডটাকে বলবো ভ্যালেন্স ব্যান্ড। আর ওই উপরের ব্যান্ডটা কি বলবো? যেটা ইলেকট্রন দ্বারা ভর্তি নেই বা ফাঁকা আছে, ইলেকট্রন থাকে না, সেটা কন্ডাক্টেন্স ব্যান্ড। আর এদের মধ্যে গ্যাপটা কি থাকে? গ্যাপটা প্রায় থাকে না বললেই চলে লিথিয়ামের ক্ষেত্রে বা ধাতুর ক্ষেত্রে, কিন্তু অনেক অনেক পদার্থ আছে তাদের ক্ষেত্রে গ্যাপটা থাকে। এই যে গ্যাপটা আছে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাক্টেন্স ব্যান্ডের মধ্যে যে গ্যাপ আছে তাকে বলা হয় নিষিদ্ধ শক্তি অঞ্চল। শক্তি অঞ্চল ইংলিশটা ঠিক আছে, ফরবিডেন এনার্জি গ্যাপ। ফরবিডেন এনার্জি গ্যাপ, এই নিষিদ্ধ অঞ্চল ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাক্টেন্স ব্যান্ডের মাঝে যেটা থাকে। এবার ধাতুর ক্ষেত্রে কি হয়? ধাতুর ক্ষেত্রে এই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাক্টেন্স ব্যান্ডের মধ্যে কোনো গ্যাপই থাকে না। ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাক্টেন্স ব্যান্ডের মধ্যে কোনো গ্যাপ থাকে না। যেমন লিথিয়ামের ক্ষেত্রে এরপরেই ভ্যালেন্স ব্যান্ডের পরেই কিন্তু 2p অরবিটাল আছে, এখানেই আছে 2p অরবিটাল, তাই কোনো রকম গ্যাপ নেই, এই ব্যান্ডের সাথে এই ব্যান্ডের কোনো গ্যাপ নেই। আবার কিছু কিছু ক্ষেত্রে উপরিপাত হয়ে যায়, যেমন ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি তুমি আলোচনা করো তখন এর ভ্যালেন্স ব্যান্ডের সাথে এর কন্ডাক্টেন্স ব্যান্ডের উপরিপাত হয়ে যায়, ওভারল্যাপিং হয়ে যায়। এটা ভেবে নাও 2s 3s অরবিটালে ভ্যালেন্স ব্যান্ডটা দেখালাম, আর এটা কন্ডাক্টেন্স ব্যান্ড। যেমন ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড কোনটা? 3s। আর কন্ডাক্টেন্স ব্যান্ড কোনটা বলো? কন্ডাক্টেন্স ব্যান্ড কোনটা হবে? 3p। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 3p। এই 3p ব্যান্ডটা উপরিপাত হয়ে গেছে কার সাথে? ভ্যালেন্স ব্যান্ডের সাথে উপরিপাত হয়ে গেছে। বইতে দেখবে একটু হালকা করে দেখানো হয়েছে, গ্রিন কালারটা উপরিপাত অঞ্চল বলে, বই দেখবে 27 পেজে দিয়েছে উপরিপাত অঞ্চল বলে, অংশ বলে একটা জিনিস দিয়েছে। ফাঁকা পরিবাহী ব্যান্ড আর ইলেকট্রন দ্বারা পূর্ণ ভ্যালেন্স ব্যান্ড আর উপরিপাত অংশ, অর্থাৎ এই জায়গাটা কি হয়েছে, কারণ কি 3s এর যে অ্যান্টি বন্ডিং আছে আর 2p অরবিটাল যেটা, সেটা কিন্তু উপরিপাত হয়ে যাবে, ফাঁকা অঞ্চলটা থাকবেই না, বরং ইলেকট্রন দ্বারা পুরো ভর্তি থাকবে, উপরিপাত অংশ পাবে। লিথিয়ামের ক্ষেত্রে সেরকম পাবে না, কোনো উপরিপাত অঞ্চল পাবে না, কিন্তু ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাক্টেন্স ব্যান্ডের মধ্যে পার্থক্য থাকবে না। এখন ধাতুগুলো তড়িতে খুব ভালো সুপরিবাহী হয় কেন? এই যে ইলেকট্রন গুলো আছে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাক্টেন্স ব্যান্ডের দিকে যদি ইলেকট্রনের পরিবহন হয়, কোথা থেকে কোথায়? ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাক্টেন্স ব্যান্ডে যদি ইলেকট্রন পরিবহন হয় তাহলে তড়িৎ পরিবহন হবে। যেহেতু ধাতুর ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড আর তড়িৎ কন্ডাক্টেন্স ব্যান্ডের মাঝে কোনো গ্যাপ থাকে না, তাই খুব ভালো ইলেকট্রন পরিবাহিত হয়, ইলেকট্রনের পরিবহন খুব ভালো হয়।
তাই ধাতুগুলো তড়িতে খুব সুপরিবাহী হয়। এই এনার্জি ফরবিডেন অঞ্চলটা কার ক্ষেত্রে বেশি হবে? যদি অন্তরক থাকে, ইনসুলেটর থাকে, তাহলে এই এনার্জি যে গ্যাপটা আছে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাক্টেন্স ব্যান্ডের, এটাকে বলছি ভিবি ভ্যালেন্স ব্যান্ড, এটা কন্ডাক্টেন্স ব্যান্ড সিবি বলছি। এই যে এনার্জি গ্যাপটা যেটাকে বলছি ফরবিডেন এনার্জি গ্যাপ, এফ জি, ফরবিডেন এনার্জি গ্যাপ খুব প্রশস্ত থাকে, লার্জ গ্যাপ থাকে। যদি লার্জ গ্যাপ থাকে তাহলে তড়িৎ এইখান থেকে এই দিকে ইলেকট্রন পরিবহন হবে না, ইলেকট্রন এই জায়গা থেকে এই জায়গায় যাবে না, তাপ দিলেও যাবে না, কোনো তড়িৎ ক্ষেত্র নিয়ে গেলেও এই গ্যাপটা অতিক্রম করতে পারে না। সেই জন্য তাপ ও তড়িতে কুপরিবাহী হয়। তড়িৎ যেহেতু বলছি তড়িতে কুপরিবাহী হবে, এটাকে বলছি অন্তরক পদার্থ। তাহলে অন্তরক পদার্থগুলো কি হবে? কুপরিবাহী হবে। আর সেমিকন্ডাক্টর যেগুলো আছে, অর্ধ পরিবাহী যাদের বলছি, এদের ক্ষেত্রে কি হবে? এই এনার্জি ফরবিডেন গ্যাপ যেটা আছে, সেই এনার্জি ফরবিডেন গ্যাপটা ছোট থাকে, স্মল থাকে। ফরবিডেন এনার্জি গ্যাপ সংকীর্ণ থাকে বা কম থাকে। সংকীর্ণ কথাটা বইতে দিয়েছে, সংকীর্ণ হয় কাদের ক্ষেত্রে? সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। তাই সাধারণ অবস্থায় তড়িৎ ক্ষেত্র যখন আমি এখানে নিয়ে আসবো তখন ইলেকট্রনের পরিবহন হবে, ইলেকট্রন এই গ্যাপটাকে অতিক্রম করতে পারবে, কিন্তু খুব বেশি ইলেকট্রনের পরিবহন হবে না। নিম্ন তাপমাত্রায় ইলেকট্রন পরিবহন খুব কম হয়, কিন্তু উচ্চ তাপমাত্রায়, অর্থাৎ তুমি যদি তাপমাত্রা ধীরে ধীরে বাড়াতে শুরু করো, হিট দিতে শুরু করো, কি বলছিলাম, নিম্ন তাপমাত্রায় এই যে গ্যাপটা আছে সেই গ্যাপটা ইলেকট্রন অতিক্রম করতে পারে, কিন্তু তড়িৎ পরিবহন বা ইলেকট্রনের পরিবহন খুব কম হয়, বেশি হয় না। কিন্তু উচ্চ তাপমাত্রায় ইলেকট্রন যে ট্রানজিশনটা খুব সহজে বা খুব তাড়াতাড়ি হতে শুরু করে। যত তাপমাত্রা বৃদ্ধি করবে, টি বৃদ্ধি করবে, ইলেকট্রনের পরিবহন খুব বেশি হতে শুরু করে, ফলে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পেতে শুরু করে। এইটা হলো অর্ধ পরিবাহীর ক্ষেত্রে। যখনই তাপমাত্রা বাড়াতে শুরু করবে এই এনার্জি গ্যাপটা খুব সহজেই সে অতিক্রম করে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাক্টেন্স ব্যান্ডের দিকে চলে যাবে, ফলে তড়িৎ পরিবহন খুব ভালো দেখাবে। নিম্ন তাপমাত্রায় একটু ভালো দেখায় না, উচ্চ তাপমাত্রায় খুব বেশি দেখাবে। আর ধাতুর ক্ষেত্রে তো বলেই দিয়েছি, ধাতুর ক্ষেত্রে এই যে ব্যান্ডের মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটা থাকেই না। ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাক্টেন্স ব্যান্ডের মধ্যে কোনো গ্যাপ থাকে না, ইলেকট্রন খুব সহজেই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাক্টেন্স ব্যান্ডে চলে যায় সাধারণ তাপমাত্রাতেই, তাই পরিবাহিতা খুব ভালো দেখায়। তাহলে এখন একটা কোশ্চেন আসে, সেই কোশ্চেনটা পরীক্ষায় দেয় কিন্তু, যে সেমি কন্ডাক্টর যদি হয়, লিখে রাখতে পারো, উষ্ণতা বৃদ্ধি করলে অর্ধ পরিবাহীর
পরিবাহিতা বৃদ্ধি পায়। উষ্ণতা বৃদ্ধি করলে অর্ধ পরিবাহীর পরিবাহিতা বৃদ্ধি পায়। ব্যাখ্যা করো। হ্যাঁ, খুব সহজেই তুমি বলে দিতে পারবে। কিন্তু আরেকটা কোশ্চেন থাকে ধাতুর ক্ষেত্রে, যে কোশ্চেনটা থাকে ধাতুর ক্ষেত্রে, ধাতুর উষ্ণতা বৃদ্ধি করলে পরিবাহিতা হ্রাস পায়। এইটা ব্যাখ্যা দিচ্ছি, হ্রাস পায়। ব্যাখ্যা করো। তাহলে দুটো কোশ্চেন। অর্ধপরিবাহিত খুব সহজেই বুঝতে পারলাম। ধাতুর ক্ষেত্রে কি হয় একটু মন দিয়ে শুনবে। হ্যাঁ, ধাতুগুলো, যে ধাতুর যে কেলাসগুলো পাওয়া যায়, সেই ধাতুর কেলাসে মেটালগুলো থাকে সব নির্দিষ্ট ল্যাটিস পয়েন্টে থাকে। সব মেটালগুলো, এই মেটালগুলোকে দেখালাম ল্যাটিস পয়েন্টে। আর একটা কি, ল্যাটিস পয়েন্টে থাকার কালীন এইগুলোর মধ্যে নিজের যে ল্যাটিস পয়েন্ট আছে সেই ল্যাটিস পয়েন্টের সাপেক্ষে স্ট্রেচিং হয়, অর্থাৎ স্থান পরিবর্তন করে, ভাইব্রেশন হয়, আপেক্ষিক স্থানের পরিবর্তন হয়, অর্থাৎ স্ট্রেচিং হবে মেটালের ক্ষেত্রে, ধাতুর ক্ষেত্রে। এখন সাধারণ তাপমাত্রায় এই যে দুটো ইলেকট্রনে, আমি দুটো মেটালের মধ্যে দেখাচ্ছি, এই দিকে আসবে, এই দিকে আসবে, স্ট্রেচিং হবে, আবার নিজের জায়গায় চলে যাবে, অর্থাৎ মেটালগুলো ল্যাটিস পয়েন্ট থেকে একটু এই দিকে এলো, আবার এই দিকে চলে গেল, এইরকম একটা স্ট্রেচিং হতে পারে। আর মানে একজন স্থির থাকবে, আরেকজন কাছে আসবে, দূরে যাবে, এরকম হতে পারে। এরকম ভাবে স্ট্রেচিং হয় মেটালের যে ল্যাটিস পয়েন্টে মেটালগুলো থাকে। তাপমাত্রা, সাধারণ তাপমাত্রায় ইলেকট্রনগুলো খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। সাধারণ তাপমাত্রায় ইলেকট্রনগুলো একটা ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাক্টেন্স ব্যান্ডের দিকে খুব সহজেই যায়। অর্থাৎ ক্যাটায়নগুলোর দ্বারা বা মেটালগুলোর দ্বারা, মেটাল আয়নগুলোর দ্বারা ইলেকট্রনগুলো খুব একটা বাধাপ্রাপ্ত হয় না। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য ইলেকট্রন, এই যে মেটাল ল্যাটিস পয়েন্টে যারা আছে, যেগুলো স্ট্রেচিং হচ্ছে, নিজের স্থানের পরিবর্তন করছে, সেগুলো খুব বেশি করে না। তাই ইলেকট্রনগুলো বাধাপ্রাপ্ত হয় না কন্ডাক্টেন্স ব্যান্ড থেকে, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাক্টেন্স ব্যান্ডের দিকে যাওয়ার সময়। কিন্তু তাপমাত্রা যদি বৃদ্ধি করতে থাকো, তাহলে এই যে ভাইব্রেশনটা, এই ভাইব্রেশনটা অনেক বেশি হবে, এই কম্পনটা অনেক বেশি হবে। ফলে ভাইব্রেশনটা যদি তাড়াতাড়ি হতে শুরু করে, এখন ইলেকট্রন যাওয়াতে একটু বাধাপ্রাপ্ত হবে। কি বললাম, যদি তাপমাত্রা বৃদ্ধি করো, তাহলে ল্যাটিস পয়েন্টে ইলেকট্রনের যে এই মেটালগুলোর যে ভাইব্রেশন আছে, মেটাল আয়নগুলোর যে ভাইব্রেশন আছে, সেই ভাইব্রেশনগুলো অনেক বেশি পরিমাণে হতে শুরু করবে। ফলে এক জায়গায় ইলেকট্রনের যে পরিবহন, সেই ইলেকট্রনের পরিবহন ক্যাটায়নগুলোর দ্বারা বাধাপ্রাপ্ত হবে, হয় উচ্চ উষ্ণতায়। ফলে ধাতুর যে পরিবাহিতা আছে, সাধারণ তাপমাত্রায় যেটা হয় সেখান থেকে কমে যায়। এই নয় যে একদম নষ্ট হয়ে যাবে, কিন্তু পরিবাহিতা কমে যায়। তাহলে ধাতুগুলোর তড়িৎ পরিবাহিতা কেন কমে যায় উষ্ণতা বৃদ্ধির সাথে, আর অর্ধ পরিবাহী বা কন্ডাক্টরের পরিবাহিতা বৃদ্ধি পায় কেন উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে, সেটা ব্যাখ্যা দিলাম। আশা করি বুঝতে পেরেছো। দুটো কোশ্চেন এখান থেকে থাকে। এখন পর্যন্ত যেটা পড়ালাম, কোনো কোশ্চেন থাকলে আমাকে করো। এবার আসছি সেমিকন্ডাক্টরের শ্রেণী বিভাগ। যে অর্ধ পরিবাহীর কথা আমি বললাম একটু আগে, পরিবাহী আর অন্তরকের কথা নেই, অর্ধ পরিবাহীর শ্রেণী বিভাগ আছে সেমিকন্ডাক্টর। আচ্ছা, সেমিকন্ডাক্টর দু রকমের হয়। এক, যেটা সাধারণ অবস্থাতে যে বিশুদ্ধ অর্ধ পরিবাহীগুলি তড়িৎ পরিবহনে সক্ষম, তাদেরকে বিশুদ্ধ অর্ধ পরিবাহী বা সহজাত অর্ধ পরিবাহী বলে।
যেমন জার্মেনিয়াম, সিলিকন, কি বললাম, বিশুদ্ধ অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী যাদেরকে ইন্ট্রেন্সিক সেমিকন্ডাক্টরও বলা হয়। ইন্ট্রেন্সিক সেমিকন্ডাক্টর। এদের মধ্যে কোনো অপদ্রব্য মেশানো হয় না। তাহলে বুঝতেই পারছো যে দ্বিতীয় যেটা বলছি, তাহলে সেটা হচ্ছে অশুদ্ধ, অশুদ্ধ বা অপদ্রব্য। অপদ্রব্য অর্ধপরিবাহী। তার মানে এর মধ্যে অপদ্রব্য মেশানো হয়। যেমন সিলিকন জার্মেনিয়ামের মধ্যে যদি তুমি ফসফরাস মিশিয়ে দাও, তাহলে সেটা একটা অশুদ্ধ পরিবাহীর উদাহরণ হয়ে যাবে। ব্যাপারটা কি, সেমিকন্ডাক্টর যদি সাধারণ তাপমাত্রায় নিই, যেমন জার্মেনিয়ামকে সিলিকনকে নিই, তাহলে তারা তড়িৎ পরিবহন করে। ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাক্টেন্স ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপ থাকার জন্য তাপমাত্রা বৃদ্ধি করলে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাক্টেন্স ব্যান্ডে যাবে, আর ফলে পরিবাহিতা দেখাবে। কিন্তু যদি আমি অপদ্রব্য মিশিয়ে দিই, তখন পরিবাহিতা অনেক বেশি হয়ে যাবে। তাপমাত্রা কম, তাপমাত্রাতেই পরিবাহিতা অনেক বেশি হয়ে যাবে যদি অবিশুদ্ধি মিশিয়ে দিই তাহলে। তাই এর ওপর ভিত্তি করে সেমিকন্ডাক্টরকে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলছি বিশুদ্ধ অর্ধপরিবাহী, একটা বলছি অশুদ্ধ অর্ধপরিবাহী। যেটা ব্যবহার করি আমরা সাধারণত সেটা হচ্ছে অশুদ্ধ অর্ধপরিবাহীটাকেই ব্যবহার করি। এখন বিশুদ্ধ অর্ধপরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা কেমন হবে? তাহলে কম হবে। আর এর তড়িৎ পরিবহন ক্ষমতা কি হবে? তুলনামূলক বেশি হবে। এটার মধ্যে কোনো অশুদ্ধ বা অপদ্রব্য মেশানো হয় না। অশুদ্ধি মেশানো হয় না। অশুদ্ধি মেশানো হয়, ঠিক আছে। এবার দেখো, যে পদ্ধতিতে একটা বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে অপদ্রব্য যোগ করে, অল্প পরিমাণে কিন্তু, হ্যাঁ, স্বল্প বা অল্প যা বলবে, স্বল্প পরিমাণে অপদ্রব্য যোগ যদি করি, তাহলে সেই বিশুদ্ধ অর্ধপরিবাহীটা অবিশুদ্ধ অর্ধপরিবাহী বা এক্সট্রেন্সিক সেমিকন্ডাক্টরে পরিণত হয়। ইমপিউরিটি সেমিকন্ডাক্টরও বলা হয়। ইমপিউরিটি সেমিকন্ডাক্টরে পরিণত হয়। আর এই যে পদ্ধতি, যে পদ্ধতিতে মেশানো হয়, সেই প্রসেসটাকে আগেও বলেছি ডোপিং বলা হয়। ডোপিং বলেছিলাম না, যে যদি কোনো বিশুদ্ধ কঠিন কেলাসের মধ্যে অবিশুদ্ধি বা অপদ্রব্য মেশানো হয় অল্প পরিমাণে, তাকে বলা হয় ডোপিং প্রসেস। আর যে অবিশুদ্ধিটা যোগ করছো তাকে বলা হয় ডোপ্যান্ট, ডিওপিএনটি। তাহলে এখানে ফসফরাসটা কি, সিলিকনের সাথে যে ফসফরাসটা মিশিয়েছি সেটা ডোপ্যান্ট। আর যে পদ্ধতিতে মেশানো হয় তাকে বলা হয় ডোপিং পদ্ধতি। যে পদ্ধতিতে একটা সহজাত অর্ধ পরিবাহীতে অল্প পরিমাণে অপদ্রব্য মিশিয়ে তাকে ইমপিউরিটি অর্ধ পরিবাহীতে পরিণত করা হয়, তাকে বলা হয় ডোপিং। তাহলে তোমাকে যদি একটা সহজাত অর্ধ পরিবাহী আর অপদ্রব্য অর্ধ পরিবাহী পার্থক্য লিখতে দেয়, লিখতে পারবে? আর এই যে ইমপিউরিটি অর্ধ পরিবাহী, এর আবার ভাগ আছে, সেমিকন্ডাক্টর। কি ভাগ আছে? এই যে ডোপিংটা করছি না, তার উপর ভিত্তি করে। একটাকে বলা হয় এন টাইপ, শুনে থাকবে আশা করি, সেমিকন্ডাক্টর বলা হয়। এটাকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর আর পি টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ আর পি টাইপ আলোচনাটা করবো, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয় এন টাইপ সেমিকন্ডাক্টর আর পি টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে।
তবে দেয় নাকি অর্ধ পরিবাহী, যে বললাম বিশুদ্ধ আর অবিশুদ্ধ দেয় না, কিন্তু না কোশ্চেন আমি থাকলে তো দেবোই যে বিশুদ্ধ অর্ধ পরিবাহী আর অবিশুদ্ধ অর্ধ পরিবাহীর পার্থক্য লেখো। আচ্ছা, বিশুদ্ধ অবিশুদ্ধ অর্ধপরিবাহী যে এন টাইপ আর পি টাইপ আছে সেটা নিয়ে আলোচনা করছি। প্রথমে সংজ্ঞাতে যাই যে হ্যাঁ বলো। অশুদ্ধ অর্ধপরিবাহী হচ্ছে যদি বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে তুমি অপদ্রব্য মেশাও অল্প পরিমাণে, তাহলে অর্ধপরিবাহীর পরিবাহিতা বৃদ্ধি পায়। এই ধরনের অর্ধপরিবাহীকে অশুদ্ধ বা ইমপিউরিটি সেমিকন্ডাক্টর বলে। এন টাইপ কাকে বলবো, দেখো এটাই ভাগ বলছি আরো ভালো বুঝতে পারবে। এন টাইপ কাকে বলবো, যদি বিশুদ্ধ অর্ধপরিবাহী সিলিকন বা জার্মেনিয়ামের সাথে এসআই বা জি জি এর সাথে, মানে এরাও দেখবে গ্রুপ 14 থাকে, গ্রুপ 14 এর সাথে যদি তুমি গ্রুপ 15 স্বল্প পরিমাণে, গ্রুপ 15 কাকে কাকে, ফসফরাস বা আর্সেনিক বা অ্যান্টিমনি গ্রুপ 15 এলিমেন্টকে ডোপিং করো, তাহলে যে অর্ধপরিবাহীটা পাও তাকে বলা হয় এন টাইপ অর্ধপরিবাহী। কি বললাম, সিলিকন বা জার্মেনিয়াম বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে যদি স্বল্প পরিমাণে অপদ্রব্য ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি যে কোনো একটা গ্রুপ 15 এলিমেন্টকে ডোপিং করো, তাহলে যে অর্ধপরিবাহী পাও তাকে বলা হয় এন টাইপ অর্ধপরিবাহী। পি টাইপ অর্ধপরিবাহী কাকে বলা হয়, যদি বিশুদ্ধ অর্ধপরিবাহী সিলিকন বা জার্মেনিয়ামের সাথে গ্রুপ 14 এলিমেন্টের সাথে, সিলিকন আর জার্মেনিয়ামের সাথে স্বল্প পরিমাণে বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম, বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম কোন গ্রুপ গো, গ্রুপ 13 এর যদি ডোপিং করি তাহলে তাকে বলা হয় পি টাইপ অর্ধপরিবাহী। তাহলে পি টাইপ অর্ধপরিবাহী আর এন টাইপ অর্ধপরিবাহীর সংজ্ঞাটা বুঝতে পারলাম, উদাহরণটা বুঝতে পারলাম। এটা হচ্ছে বিশুদ্ধ অবিশুদ্ধ অর্ধপরিবাহী দুটো টাইপ। এবার এন টাইপ কেন নাম পড়েছে আর পি টাইপ কেন নাম পড়েছে, আর এন টাইপে পরিবাহিতা কিরকম হয় আর পি টাইপের পরিবাহিতা কিরকম হয়, সেই মেকানিজমটা একটু বলছি তোমাদেরকে। তার আগে একটা ছবি আঁকছি, তারপরে তোমাকে বলছি। আচ্ছা, আমি পি টাইপ প্রথমে এন টাইপটা ব্যাখ্যা করছি। সিলিকন, সেই সিলিকন যেন গ্রুপ 15 হয়, তাহলে সিলিকনের যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাসটা আমি দেখাচ্ছি, দেখো নিয়ন 3s2 3p2, অর্থাৎ যদি উত্তেজিত অবস্থায় নিয়ে যাই তাহলে হয়ে যাবে নিয়ন, বা আমি এইভাবেই বলি, দেখো 4টে যোজ্যক ইলেকট্রন আছে, সিলিকনের যোজ্যতা কক্ষে 4টে ইলেকট্রন আছে, আর সেই 4টে ইলেকট্রন কি হয়েছে, বন্ধনে অংশগ্রহণ করেছে। অর্থাৎ প্রত্যেকটা সিলিকন 4টে করে ইলেকট্রন ব্যবহার করেছে আর 4টে করে সিলিকনের সাথে যুক্ত হয়েছে। প্রত্যেকটা সিলিকন 4টে করে ইলেকট্রন ব্যবহার করে 4টে করে সিলিকনের সাথে যুক্ত হয়েছে সমযোজী বন্ধনে, সেই ইলেকট্রনগুলো দেখানো হয়েছে এখানে। মানে আমি এই মাঝে সিলিকন দিয়ে বোঝাচ্ছি, দেখো মাঝে একটা সিলিকন আছে, তার একটা ইলেকট্রন, এইদিকে একটা ইলেকট্রন, এইদিকে একটা ইলেকট্রন আর এইদিকে একটা ইলেকট্রন। আবার এই সিলিকন গুলোর ক্ষেত্রেও এই ইলেকট্রন গুলো ব্যবহার করেছে, সে বন্ধন করেছে। দেখো এইখানে কোনো মুক্ত ইলেকট্রন নেই, ভালো করে যদি দেখো সমস্ত ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করেছে। এখন তুমি যদি এই সিলিকনের সাথে অল্প পরিমাণে ফসফরাসকে ডোপিং করো, ফসফরাস, ফসফরাস কি পঞ্চযোজী তাই না, ফসফরাসের ইলেকট্রন বিন্যাস তো আমরা জানি, যোজ্যতা কক্ষটা দেখাচ্ছি 3s2 3p3, তাহলে 5টা ইলেকট্রন আছে, এর 4টে ইলেকট্রন আছে, এর 5টা ইলেকট্রন আছে। এখন যদি ফসফরাসকে আমি এখানে দেখাই, তাহলে ফসফরাস কিন্তু সিলিকনকে রিপ্লেস করে সেই জায়গায় একটা দেখেছি, তাহলে সেই ফসফরাসের 4টে ইলেকট্রন তো সে ব্যবহার করে নিল।
4টে ইলেকট্রন ব্যবহার করে নিল, আর একটা ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকছে, এইখানে আমি দেখিয়ে দিলাম লাল রঙে। বাকি সিলিকনে যেমন ইলেকট্রন গুলো ছিল সেগুলো আছে। এখন এই যে মুক্ত একটা ইলেকট্রন পেলে, সেই মুক্ত ইলেকট্রনটা স্থানান্তর হবে, এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত হবে। ফলে কি হবে, ইলেকট্রনের এই যে ফ্রি ইলেকট্রন, সেই ফ্রি ইলেকট্রনের জন্য তড়িৎ পরিবাহিতা বেড়ে যাবে, বৃদ্ধি পেয়ে যাবে, যেটা সিলিকনের ক্ষেত্রে হচ্ছিল না। ফসফরাসে যেহেতু একটা ফ্রি ইলেকট্রন আছে, সেই ফ্রি ইলেকট্রনের তড়িৎ পরিবাহিতাটা কি করে বৃদ্ধি করে দেবে। ফলে কি হবে, বিশুদ্ধ সিলিকন থেকে অবিশুদ্ধ সিলিকন, যেটাকে বলছি আমি ডোপিং করার পর সিলিকন, তার পরিবাহিতা বেড়ে যাবে। আর এই পরিবাহিতা বৃদ্ধির জন্য কে দায়ী? নেগেটিভলি চার্জ ইলেকট্রন দায়ী। এই নেগেটিভলি চার্জ, সেখান থেকে এন কথাটা এসেছে, এন, সেই জন্য একে এন টাইপ সেমিকন্ডাক্টর বলা হয়। আর কি, দেখো এখানে ইলেকট্রন, ফসফরাস কিন্তু একটা ইলেকট্রন দান করছে, তাই এখানে ফসফরাস ডোনার। হ্যাঁ, এটাকে ডোনার কন্ডাক্টেন্সও বলা হয়, ডোনার বা ইলেকট্রন দাতা বলা হয়। ঠিক আছে, যেহেতু ফসফরাস ইলেকট্রন দান করছে, তাই ফসফরাসকে ইলেকট্রন দাতা বা ইলেকট্রন ডোনার বলা হয়। তাহলে এইটা হয়ে গেল এন টাইপ সেমিকন্ডাক্টরের মেকানিজম। ঠিক একই রকম ভাবে পি টাইপ ইলেকট্রনের সেমিকন্ডাক্টরের মেকানিজমটা আমি দেখাচ্ছি, ছবি বইতে দেখতে পারো তোমরা। এই একই জিনিস হয়েছে, তুমি যদি এইখান থেকে, আমি এই ছবিটা রাখছি না, এখানে যদি তুমি স্বল্প পরিমাণে বোরনকে ডোপিং করো, বোরন, অ্যালুমিনিয়ামও করতে পারি, তাই যদি বোরন করি, তাহলে দেখো কি পার্থক্য হতো। বোরনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কি বোরনের, বলো, বোরনের ইলেকট্রন বিন্যাসটা কি হতো? তো শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকছে ওর? শেষ কক্ষে 3টে ইলেকট্রন থাকছে, 3টে ইলেকট্রন থাকছে। তার মানে 3টে ইলেকট্রন সে ব্যবহার করছে বন্ধনে অংশগ্রহণ করার জন্য, কিন্তু একটা কি হয়ে যাচ্ছে, একটা ফাঁকা থেকে যাচ্ছে। এই যে ফাঁকা থেকে যাচ্ছে, এটাকে বলছি পজিটিভ হোল। কি বললাম? পজিটিভ হোল। পজিটিভ হোলের সৃষ্টি হচ্ছে বোরনের ক্ষেত্রে। যখন বোরনকে ডোপিং করছো, সিলিকনকে ডোপিং করছো বোরন দিয়ে, তাহলে একটা পজিটিভ বা ফাঁকা একটা কক্ষক সৃষ্টি হচ্ছে, যাকে বলছি পজিটিভ হোল। মনে রাখবে, যেখানে ইলেকট্রন থাকে না, সেটাকে আমরা ফাঁকা কক্ষককে পজিটিভ বা ধনাত্মক ধরি। এখন একটা ইলেকট্রন যদি এই ফাঁকা কক্ষকে প্রবেশ করে, তাহলে দেখো এইখানে ফাঁকা সৃষ্টি হবে। কি বললাম, যদি এই ইলেকট্রনটা এইখানে প্রবেশ করে ফাঁকা জায়গা, ফাঁকা কক্ষকে, তাহলে পজিটিভ হোলটা এইখানে চলে আসবে। এইভাবে যদি ইলেকট্রনের স্থানান্তর হয়, তাহলে ফাঁকা কক্ষকগুলো নিজের জায়গা পরিবর্তন করবে, দিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যাবে। এখন বলা হয় নাকি পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রন, পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তড়িৎ পরিবহনের জন্য দায়ী এই পজিটিভ হোল। পজিটিভ হোলটা তড়িৎ পরিবহনের জন্য দায়ী, বহনের জন্য দায়ী, তাই একে পি টাইপ বলা হয়। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টরে পজিটিভ হোল তড়িৎ পরিবহনের জন্য দায়ী, তাকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলা হয়। আর একটা বলা হয়, যেহেতু দেখো ইলেকট্রন একসেপ্ট করছে, তাই বোরনকে একসেপ্টার বা গ্রহিতা বলা হয়। গ্রহিতা, এই জায়গাতেই সবকিছু আর কি খিচুড়ির মতো করে দিলাম। গ্রহিতা বলা হয় একসেপ্টার বোরনকে। আর যেহেতু পজিটিভ হোল তড়িৎ পরিবহনের জন্য দায়ী, তাই একে পি টাইপ বা
পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর বলা হয়, এন টাইপ বা নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর বলা হয়। আর এর উদাহরণ তো আগেই দিয়ে দিয়েছি, সিলিকনের সাথে বা জার্মেনিয়ামের সাথে যদি গ্রুপ 13 এর কোনো এলিমেন্ট যেমন ফসফরাস, বোরন, অ্যালুমিনিয়াম আর গ্যালিয়াম, এই তিনটেই বিশেষ করে যদি ডোপিং করা হয় তাহলে এই ধরনের অর্ধ পরিবাহীকে পি টাইপ অর্ধ পরিবাহী বলা হয়। আর সেমিকন্ডাক্টর থেকে সেরকম কিছু নেই, তবে কোশ্চেন কি কি দিতে পারে, খুব ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন দিতে পারে। এক হচ্ছে ডেফিনেশন দিতে পারে, সেমিকন্ডাক্টরের ডেফিনেশন এন টাইপ পি টাইপ, পার্থক্য দিতে পারে, ডিফারেন্সিয়েট করতে দিতে পারে। আরেকটা কি লিখতে পারে, সংজ্ঞা দিতে পারে, সংজ্ঞা তো আগেই বললাম, সংজ্ঞা দিতে পারে, পার্থক্য দিতে পারে, আর বিশুদ্ধ আর অবিশুদ্ধ অর্ধপরিবাহীর পার্থক্য দিতে পারে। আগেই বলে দিয়েছি এই কোশ্চেনটা। এখান থেকে এই টাইপের উদাহরণ দিতে পারে, এক্সাম্পল চাইতে পারে। খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের পরীক্ষায় প্রায় দেয় এখান থেকে ইলেকট্রিক্যাল প্রপার্টি থেকে।